শেখ হাসিনাকে ফের রাজনীতিতে নামাতে চায় দিল্লি, কাদের সহায়তায় দেশে দেশে ভার্চুয়ালি বক্তব্য। সিরিয়ায় আলেপ্পোর পর হামা দখল বিদ্রোহীদের কে গোলানি, আল কায়দার জড়িত থাকার গুঞ্জন। গাজার হাসপাতাল ও আবাসিক এলাকায় বর্বরতায় ইসরায়েলিদের, 40 ফিলিস্তিনিকে হত্যা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে নামাতে চায় নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের এক সভায় হাসিনার ভার্চুয়াল বক্তব্য প্রচারের পর মোদী সরকারের মনোভাব নিয়ে দেখা দিল নানামুখী আশঙ্কা। ভারতে বসে আওয়ামী লীগ সভানেত্রী যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন, সেই বিষয়টি নিশ্চিত করতে ভারতীয় হাই কমিশনকে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তারপরও এমন ঘটনাকে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সমাবেশে কথা বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম। মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী, সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি? 5 আগস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানার পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সভানেত্রীর কিছু ফোনালাপ। প্রকাশ্যে আসা এসব কল রেকর্ডের বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে। তবে এবার জনসম্মুখে হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ উস্কানিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও চলতি মাসেই লন্ডন ও জাপান সহ আরও কিছু ভার্চুয়াল সমাবেশে হাসিনার যোগ দেওয়ার খবরও জানা গেছে। শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন, ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারপরও এমন প্রকাশ্য সভায় হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের কারণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সেটার দায় ভারত এড়াতে পারবে না। এই বিষয়টিকে ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বিবিসি বাংলার প্রকাশিত এক সংবাদে তিনি জানান, বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে হাসিনার চালানো প্রচারণা পুরোটাই খেলার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত 5 ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। ভারতের সাথে বাংলাদেশের চলমান টানাপোড়েনের মধ্যে নিউ ইয়র্কে হাসিনার ছড়ানো প্রোপাগান্ডা আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে গোটা পরিস্থিতি। তবে সংকটের সময়ে তার এই ধরনের প্রকাশ্যে কথা বলার বিষয়টিকে অনেকে মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর ঝুলছে বাংলাদেশ সরকারের গ্রেফতারি পরোয়ানা। এমন পরিস্থিতিতে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে লিখিত দাবি জানানো হলে এর ফলাফল কি হবে সেটা নিয়ে এখনও আছে ঘোর অনিশ্চয়তা। আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান বাজির ঘোড়া হাসিনাকে নতুন করে রাজনীতিতে নামাবে নয়াদিল্লি। স্বৈরাচারী নেত্রীকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সে কথাই কি বুঝাতে চাইছে মোদী সরকার? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যুতে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে এই দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। এরপর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ও চিন্ময় দাস গ্রেফতার কাণ্ডে ফাটল ধরে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে।
সবশেষ ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর ত্রিপুরা ও কলকাতা থেকে ২৪ ঘন্টার নোটিশে ঢাকায় ফিরিয়ে আনা হয় দুই হাইকমিশনারকে। ফলে বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কি তাহলে তলানিতে এসে ঠেকেছে? গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায় হিন্দু উগ্র গোষ্ঠীর সদস্যরা। হাই কমিশনে হামলা ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশের জনগণ। ঢাকা সহ প্রায় সারা দেশেই চলে প্রতিবাদ ও বিক্ষোভ। পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ লিপি দেয়। এরপরই খবর আসে ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, পাওয়া যায় এমন খবরও। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যকার উত্তেজনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুবাশ্বের হাসান সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, বাংলাদেশের হাই কমিশনের হামলার ঘটনা অবশ্যই গভীর চিন্তার বিষয়। বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল, বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে। যদিও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার উপায় নেই। তবে এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত অনিল ত্রিগুনায়েত। তার মতে, বাংলাদেশে তথাকথিত মব কালচারের অবসান ঘটে আইনের শাসন যত শিগগিরই ফিরে আসবে, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তত দ্রুত স্বাভাবিক হবে। চলমান পরিস্থিতি সামাল দিতে বেশ তৎপরতা দেখানো শুরু করেছে ভারত। হাই কমিশনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক ও ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা ও ত্রিপুরার একাধিক হাসপাতাল, কিন্তু পরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকেরাও, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সে নিষেধাজ্ঞাও শিথিলের ঘোষণা দেয় তারা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রমাণ করছে বাংলাদেশের সাথে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখতে ব্যর্থ হয়েছে ভারত। এছাড়া বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের কারণে বাংলাদেশিদের ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে চলমান সংকট উত্তরণে ভারতকে অবশ্যই সদিচ্ছার প্রকাশ ঘটাতে হবে। পাশাপাশি বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্ব দিতে হবে নয়াদিল্লিকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর অগ্রগতি রুখতে ব্যর্থ আসাদ পুতিন জোট। এবার আলেপ্পোর পর আরেক প্রধান শহর হামা দখলে নিয়েছে বিদ্রোহীরা। বিরোধীদের এই বিজয় আসাদ বাহিনীর জন্য আরেকটি বড় ধাক্কা। ২ যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হঠাৎ কোণঠাসা করে আলোচনায় এসেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। গোষ্ঠীটিকে পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন আবু মোহাম্মদ আল গোলানি। বিশ্লেষকদের প্রশ্ন, কিভাবে সিরিয়ায় এত শক্ত অবস্থান তৈরি করলেন আল কায়দার সাবেক এই নেতা? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর পর আরেক প্রধান শহর হামা দখলে নেয়ায় কোণঠাসা অবস্থানে বাশার আল আসাদ সরকার। পুতিনের সহায়তায়ও ব্যর্থ প্রমাণিত হয়েছেন আসাদ। প্রশ্ন উঠেছে, মাত্র ৮ দিনের লড়াইয়ে কিভাবে হামা দখলে নিল বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম বা এইচটিএস? তাদের পেছনে কে বা কারা নেতৃত্ব দিচ্ছে? আল কায়দার জড়িত থাকা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর শীর্ষ নেতা মোহাম্মদ আল গোলানির নেতৃত্বে বৃহস্পতিবার হামায় প্রবেশ করে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। বিপাকে পরে সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরই হামা শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ আল গোলানি। প্রায় ২ যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এর মধ্য দিয়ে বড় ধরনের ধাক্কা দেন এই এইচটিএস নেতা। তাই এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল গোলানিকে নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ৪২ বছর বয়সী গোলানি ২০০৩ সালে আল কায়দার সাথে যুক্ত হয়ে মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পরে ২০০৬ সালে মার্কিন বাহিনীর হাতে আটক হলে ৫ বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি। ২০১১ সালে আল কায়দার শাখা হিসেবে সিরিয়ায় আল নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয় গোলানিকে। এই সুযোগে সিরিয়া শাসনের স্বপ্ন দেখা শুরু করেন গোলানি।
পরবর্তীতে আল কায়েদার সঙ্গে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন করে হায়াত তাহরির আল শাম প্রতিষ্ঠা করেন তিনি। সিরিয়ায় গোলানি এক হাতে আসাদ ও পুতিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে সিরিয়া থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এক ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম সহায়তা প্রস্তাবের পাশাপাশি আসাদ সরকারকে সমর্থনে আরব দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গাজার হাসপাতাল আর আবাসিক এলাকায় গোলাবর্ষণে আরও ৪০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তোলা গণহত্যার অভিযোগ নাকচ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার খান ইউনিস, বেইত লাহিয়া, জাবালিয়া সহ গাজার আবাসিক অবস্থানে ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। বেইত লাহিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় হত্যা করা হয় অন্তত ১৫ ফিলিস্তিনিকে, আর মাওয়াসি আর জাবালিয়ায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করেও হামলা হয়েছে। খান ইউনিসে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা একটি স্কুল ভবনে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২ ফিলিস্তিনি। কামাল আদওয়ান হাসপাতাল ভবন আর হাসপাতালের জলাধার লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে দখলদাররা। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ইচ্ছাকৃত এই হামলায় রোগী, ডাক্তার সহ স্বেচ্ছাসেবা কর্মীরা রক্তাক্ত হয়েছেন। এদিকে ইসরায়েলে গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের সাথে দ্বিমত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন মুখপাত্র বেদন প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। শাহী জামে মসজিদে জরিপ চলাকালে পুলিশের সাথে সহিংসতায় জড়ানোর অভিযোগে আটক হয় বেশ কয়েকজন তরুণ। সম্প্রতি আটককৃত এই তরুণদের সাথে সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। সমাজবাদী পার্টির নেতা এসটি হাসান তাদের সঙ্গে কথা বলে বন্দীদের উপর কিভাবে বীভৎস নির্যাতন করা হয়েছে তা জনসমক্ষে তুলে ধরেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের শাহী জামা মসজিদের নিচে মন্দির থাকার দাবি তুলে জরিপ শুরু হওয়ার পর দেশটির সংখ্যালঘু মুসলিমরা শান্তিপূর্ণ প্রতিবাদে নামলে তাদের বিরুদ্ধে ব্যাপক নৃশংসতা চালায় পুলিশ। ভারতীয় পুলিশের নির্বিচারে গুলিতে কয়েকজন মুসলিম তরুণ প্রাণ হারিয়েছে। এই সময় অনেককে আটক ও গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আটককৃত এসব তরুণদের সাথে সাক্ষাৎ করেছেন সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এসটি হাসান, বিধায়ক নবাবজান খান এবং চৌধুরী সমরপাল সিং। গত ২৪ নভেম্বর শাহী জামা মসজিদে জরিপ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহিংসতায় জড়ানোর অভিযোগ এনে তাদের আটক করা হয়েছিল। সম্প্রতি এসটি হাসান এই বন্দীদের সাথে সাক্ষাতের পর তাদের উপর বীভৎস নির্যাতনের কথা জনসমক্ষে তুলে ধরেছেন। তিনি জানান, পুলিশ বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ার পরও এই নির্যাতন চলছে। তিনি আরও জানান, বন্দীদের ব্যাপক মারধর করা হয়েছে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, সেখানে অসুস্থ রোগীরাও রয়েছেন। একজন ডায়াবেটিক রোগী আছেন যার ওষুধ চুরি হয়ে গেছে। এই বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন সন্ধ্যার মধ্যে তাদেরকে ওষুধ পাঠানো হবে। এ সময় বিধায়ক নবাবজান খান জানান, বন্দীদের ওপর ৩ দিন ধরে অমানবিকভাবে নির্যাতন চালানো হয়েছে। তাদের শরীরের প্রতিটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তারা বলছেন, পুলিশ তাদের ছবি পত্রিকা, টিভি কিংবা সিসিটিভি ক্যামেরায় দেখেছে বলে তাদের অপরাধী মনে করছে। চৌধুরী সমরপাল সিং জানান, জেলে মোট ২৭ জন বন্দী রয়েছেন। ভেতরে ৩ জন নারী ছিলেন। পুলিশ তাদের সাথে খুবই অশোভন আচরণ করেছে। অভিযুক্ত মুসলিমদের বিরুদ্ধে পুলিশের অমানবিক আচরণের অভিযোগের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এসব খবর গোপন রাখতে না পেরে বন্দীদের সাথে সাক্ষাৎ করার অনুমতি দেওয়ায় মুরাদাবাদে ২ জন জেল কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে তারা জেল প্রোটোকল ভঙ্গ করেছেন। এই সাসপেনশনের ঘোষণা করেন প্রিজন ম্যানেজমেন্ট ও কারেকশনাল সার্ভিসেসের ডিরেক্টর জেনারেল পিভি রামাস্ত্রী। সাসপেন্ড হওয়া কর্মকর্তারা হলেন জেলারের পদে থাকা বিক্রম সিং যাদব এবং ডেপুটি জেলারের পদে থাকা প্রবীণ সিং। তিনি জানান, জেল সুপারিনটেন্ডেন্ট পিভি সিংহের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একটি প্রতিবেদন রাজ্য সরকারকে জমা দেওয়া হয়েছে। রামাস্ত্রী আরও বলেন, সাংবিধানিক নিয়ম এবং জেল প্রক্রিয়া ভঙ্গ হওয়ার অভিযোগটি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কান্তাল কিশোরের তদন্তে প্রমাণিত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ওদিকে পুলিশ এসপি প্রতিনিধি দলকে সাম্বলে যেতে বাধা দিচ্ছে বলেও জানিয়েছেন এসপি সাংসদ রুচি বীরা। তিনি জানান, পুলিশ তাদের সাম্বলে যেতে দিচ্ছে না। সেখানে পরিস্থিতি এখনও খুব খারাপ।
সমাজবাদী পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি বলছে তারা এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের সহানুভূতি অর্জন করার চেষ্টা করছে। বিজেপির মুখপাত্র রাজীব ট্যান্ডন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দেন। এই ঘটনা ঘটার পর জেল ব্যবস্থায় কঠোর নজরদারি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। রামাশ্রী বলেন, এরপর থেকে কোনো ছাড় দেওয়া হবে না। সাম্বল ঘটনায় অভিযুক্ত মুসলিমদের বিরুদ্ধে অত্যাধিক ব্যবস্থা নেওয়ার অভিযোগ ওঠার পর বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছেন সম্প্রদায় নেতারা। এ সময় তারা কর্তৃপক্ষকে ধর্মীয় বৈষম্য এড়িয়ে চলার অনুরোধ জানান। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।